Hello, my dear learner. How to start with learning English? আমরা কিভাবে ইংরেজি শেখা শুরু করব? তো আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমরা ইংরেজি শিখে কি করব এবং কোথা থেকে শুরু করব এবং কেন করব? তো ইংরেজি যদি আমরা শিখি, আমরা অনেক কিছু অপরচুনিটি পাবো, সুখ সুবিধা পাবো এবং ইংরেজি শিখলে আমরা বিভিন্ন জায়গায় ভালো কাজে যুক্ত হতে পারবো এবং আমরা বাইরের দেশও যেতে পারবো, ওখানে গিয়ে ভালো টাকা উপার্জন করতে পারবো। তো ইংরেজি শিখতে গেলে আমাদের একটা সবসময় ভয় থাকে যে আমরা বাংলা বাক্যগুলো আমরা যেমন থ্রোলি বলতে পারি এবং সেগুলো আমাদের কার পরে কি সাজাতে হয় সেগুলো আমাদের মাইন্ডে নিয়ে আসতে হয় না, কারণ এগুলো অটোমেটিক আমাদের হয়ে যায়। কিন্তু যখন একটা আমরা বাংলা সেন্টেন্স থেকে আমরা সেটাকে ইংরেজিতে কনভার্ট করি এবং ইংরেজিতে যখন অনুবাদ করি আমরা, তখন কিন্তু আমাদের মাথায় আসে না যে কার পরে কি সাজাবো। তো তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, আগে আমরা কিছু এখানে লেখা আছে রুলস, সেগুলো আমরা পড়বো। তারপরে উদাহরণগুলি আছে, সেগুলির মাধ্যমে আমরা আহ বুঝবো যে এগুলো কখন কোনটা ব্যবহার করা হয়। তো ফার্স্ট যেটা ১ নম্বর আছে সেটা লেখা আছে ওখানে ইংরেজিতে বাক্য তৈরি করার সূত্র। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অফ অল নিয়ম, যেটা আমরা ইংরেজিতে নরমাল সেন্টেন্সগুলোকে তৈরি করি। এখানে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন কথার অর্থ হচ্ছে অতিরিক্ত শব্দ, এবং সাবজেক্ট মানে হচ্ছে কি, যে কর্তা, যে বাক্যে কাজ করে, এবং ভার্ব হচ্ছে ক্রিয়া, যেটা হচ্ছে কাজ আর ঘটায়, যেটাকে কাজ ঘটায়। আর অবজেক্ট হচ্ছে কর্ম। কর্ম বলতে আমি কি করছি। তো চলো এইগুলো ভালো করে আরো উদাহরণের মাধ্যমে বুঝে নেব। তো ২ নাম্বার নিয়ম আছে, দেখো, যে একটি বাংলা বাক্যের শেষে আমরা ভার্বকে পাবো। কথাগুলো ভালো করে শুনো এবং এই লেখাগুলো যে আছে তার মানে আছে, কেন লিখেছি আমরা। যে একটি বাংলা বাক্যের শেষে আমরা ভার্বকে পাবো। কি? বাংলা বাক্যের শেষে। তারপরে চলো আমরা ৩ নাম্বার সেন্সে যাই। কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। কি বলছি ভালো করে শোনো। কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। তো প্রথমেই আমরা ভার্বটাকে বের করতে হচ্ছে। তাহলে ভার্বটা বের করার সূত্র হচ্ছে কি, যে একটা বাংলা বাক্যের শেষে আমরা ভার্বটাকে পাবো। তো বাংলা বাক্য, চলো এক্সাম্পলে একটু চলে যায়, যে আমি ভাত খাই। তাহলে এটা একটা সেন্টেন্স, বাংলা কি বাক্য। এই বাক্যটার শেষের অংশটা কি আছে? খাই। তাহলে খাইটা হচ্ছে এখানে ভার্ব। তো ভার্বটা অলরেডি পেয়ে গেছি। তাহলে ভার্ব বের করলেই তো বলা হচ্ছে যে কে বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। এবং ৪ নাম্বার নিয়মে চলো, যে কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে সব সময় কাকে প্রশ্নটা করতে হচ্ছে? ভার্বকে। আর একটা সেন্টেন্সের ভিতরে, একটা বাক্যের ভিতরে ভার্ব মাস্ট, মানে লাগবেই, ওটা একদম প্রয়োজনীয়। ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স তৈরি করা যাবে না। তাহলে উইদাউট ভার্বস উই ক্যান নট মেক এনি সেন্টেন্স। ভার্ব ছাড়া আমরা কখনোই সেন্টেন্স তৈরি করতে পারবো না। তাহলে আমরা যদি সাবজেক্ট আর ভার্বকে বসাতে পারি, তাহলে অটোমেটিক আমাদের অবজেক্ট চলে আসবে। চলো উদাহরণের মাধ্যমে আমরা এগুলোকে দেখি। তো প্রথম সেন্টেন্সটা যেটা আছে বা বাক্যটা যেটা আছে সেটা হচ্ছে কি বলতো, যে আমি ভাত খাই। তাহলে এখানে আমি জানি না যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে সর্বপ্রথমে আমাদের সূত্রতে যাই। দেখো ২ নাম্বার সূত্রতে লেখা আছে কি, যে একটি বাংলা বাক্যের শেষে আমরা ভার্বকে পাবো। তাহলে বাংলা বাক্যের শেষ কোনটা? খাই। তাহলে খাইটা এখানে কি ভার্ব।
তাহলে এই ভার্বটাকে এখন আমরা কি পেয়ে গেছি অলরেডি। এই ভার্বটাকে দিয়ে এখন কে বা কারা দিয়ে প্রশ্ন করব। তো কে এবং কারা, কখন কে দিয়ে প্রশ্ন করব এখন, আর কখন কারা দিয়ে প্রশ্ন করব। যদি আমরা ওই সেন্টেন্সের মধ্যে বা ওই বাক্যের মধ্যে মাত্র একজনকে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা কে দিয়ে প্রশ্ন করব। আর একের অধিক অর্থাৎ একের বেশি যদি থাকে, তাহলে আমরা সেটাকে কারা দিয়ে প্রশ্ন করব। তো চলো, আমরা ভার্বকে পেয়ে গেছি, এবার প্রশ্ন করব। কে খায়, যেহেতু বাংলা বাক্যটাই একজন হচ্ছে আমি, আমি বলতে কি সিঙ্গেল একজনের কথা বোঝাচ্ছে। তাহলে কে খায়, আমি খাই, তাহলে আমিটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, আর খাইটা কি ভার্ব। এবার অবজেক্ট আছে কিনা আমরা সেটা দেখব। তাহলে আবারও ভার্বকে প্রশ্ন করতে হবে 4 নাম্বার নিয়মে। দেখো যে কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে এখানে খাইকে আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তো কি দিয়ে প্রশ্ন করি চলো দেখা যাক। কি খায়, তাহলে ভাত খায়। দেখো সেন্টেন্সে ভাত লেখা আছে এবং চলে আসে, আমরা যখন প্রশ্ন করছি তখন চলে আসে কি খায়, ভাত খায়। তাহলে ভাতটা হচ্ছে কি অবজেক্ট। এটা একটা নিয়ম। আবার তোমরা এভাবে বলতে পারো, যখন আমরা শর্ট সেন্টেন্সগুলো পাই, তখন দেখবা যে সর্বপ্রথম বাংলা বাক্যতে শেষে ভার্ব থাকে, কিন্তু ইংলিশে মিডিলে ভার্ব থাকে। বুঝতে পেরেছো? যখন ইংরেজি আমরা সেন্টেন্স করব, তখন ভার্বটাকে মিডিলে আনতে হয়, সাবজেক্টের পরেই কিন্তু ভার্বকে বসাতে হয়। সব সময় সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসে। সেটা মেন ভার্ব হতে পারে, সেটা হেল্পিং ভার্ব হতে পারে, কিন্তু ভার্ব সব সময় ওখানে বসবে। কিন্তু এখানে আরো অনেক কিছু নিয়ম আছে, যে হেল্পিং ভার্বস, বি ভার্বস, এগুলো আমি তোমাদের শেখাবো, ডু ভার্বস, মডাল ভার্বস। তা আগে আমরা এইগুলোকে শিখি একটু, তারপরে আমরা ওগুলোতে যাব। তো এখানে আমরা এখন সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে প্রথম সূত্রতে যাব, যে আমরা ইংরেজিতে বাক্য যে তৈরি করব তার সূত্রটা কি। দেখো প্রথমে লেখা আছে যে আমরা সাবজেক্ট, তারপরে হচ্ছে প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এখন আমরা সাবজেক্টটা প্রথমে বসাবো। তাহলে সাবজেক্টটা হচ্ছে কি আমি, তাহলে আমির জন্য হচ্ছে কি আই। তারপর কি বসাবো, দেখো ভার্ব অন বলেছে, তাহলে ভার্ব কোনটা, বাংলা বাক্যের শেষে যেটা পাইছি আমরা। তাহলে খাই, খাইটা এখানে হচ্ছে ভার্ব। তো ভার্বের অর্থ হচ্ছে কি না, খাওয়া। খাওয়ার অর্থ হচ্ছে কি ইট, মানে তার ইংলিশ ওয়ার্ড হচ্ছে কি ইট। এবার চলে যাব আমরা ভাত, ভাতের ইংরেজি হচ্ছে কি রাইস। তাহলে আই ইট রাইস, এর অর্থ হচ্ছে আমি ভাত খাই। এবার আমরা 2 নাম্বার বাক্যতে চলে যাই। 2 নাম্বার বাক্য আমাদের কি বলছে এখানে। এখানে বলা আছে তুমি মাঠে ক্রিকেট খেলো, তুমি মাঠে ক্রিকেট খেলো। তাহলে অটোমেটিক একটা সেন্টেন্সে প্রথমেই সাবজেক্ট বেশিরভাগই থাকে, সাবজেক্টটা আমরা অটোমেটিক বের করতে পেরেনি, ভার্বটাও বের করে নিতে পারছি, কিন্তু অবজেক্টটাই আমাদের সমস্যা হচ্ছে, যে অবজেক্টটা কিভাবে। তো সমস্যার কিছু কারণ নেই, যেহেতু এখানে লেখাই আছে যে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। আর ভার্বটা কোথায় পাই আমরা, একটা বাংলা বাক্যের শেষে। তো চলো খেলো লেখা আছে মানে খেলা, বা কি খেলে, কি খেলে। তাহলে কি খেলে বলতে প্রশ্ন চলে আসে কি খেলে, ক্রিকেট খেলে। দেখো সেন্টেন্স এখানে লেখা আছে ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেটটা এখানে কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট প্রথমেই তুমি আছে, অবজেক্ট পেয়ে গেছি ক্রিকেট, খেলো ভার্ব। এখন বেঁচে আছে এখানে মাঠ। ঠিক আছে, তাহলে মাঠটা কি, এখানে আমরা মাঠটা অ্যাডজেক্টিভ হিসাবে পেতে পারি, অ্যাডভার্ব হিসাবে পেতে পারি, অ্যাডভার্বিয়ালস হিসাবে পেতে পারি। তো এখন আমরা এটাকে আগে সাজাই, যে সাবজেক্ট আগে বসাবো। তাহলে তুমির ইংরেজি হচ্ছে কি ইউ, তুমির ইংরেজি হচ্ছে কি ইউ। তারপর হচ্ছে কি ভার্ব নিয়ে আসবো। আমি বলছি সব সময় যে সাবজেক্টের পরে আমাদের ভার্বকে নিয়ে আসতে হয়। তারপরে ভার্ব খেলো মানে খেলা, খেলার ইংরেজি হচ্ছে কি প্লে, খেলার ইংরেজি কি প্লে। তারপরে চলে যাব আমরা অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, ক্রিকেট। এবার হচ্ছে মাঠ বেঁচে আছে, তাহলে মাঠটা কি, মাঠে আমরা ক্রিকেটটা খেলি। কি তুমি কথায় ক্রিকেটটা খেলো মাঠে, তো ইন দা ফিল্ড। কি হবে, ইন দা ফিল্ড। ইন দা ফিল্ড কেন হলো এখানে, কারণ যে এই ইন, ইন বলতে এখানে একটা মধ্যে বোঝাচ্ছে, যে আমরা খেলাটা খেলি কোথায়, একটা মাঠের রাউন্ডের মধ্যে। তাহলে এই কারণে ইন দেওয়া হয়েছে। এবং দা হচ্ছে কি একটা, আমরা পড়েছি যে পৃথিবীর ভিতরে মাত্র একটি মাত্র জিনিস যদি হয় এবং সেই একটি মাত্র জিনিস বুঝায়, সেটা ছোট হোক অথবা বড় হোক। যদি মাঠ, তো মানে সমস্ত মাঠকে বোঝাচ্ছে, যেমন গাছ তো সমস্ত গাছকে বোঝাচ্ছে। এর ভিতরেও আবার ভাগ আছে, যে মাঠ
মানে দায়ের আরো ব্যবহার আছে, যেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো তোমাদের। এই কারণে আমরা এখানে দা ব্যবহার করেছি। এবার চলে যাই আমরা আহ, তোমার 3 নম্বর সেন্টেন্সে বা বাক্যতে। চলো 3 নম্বরটা কি লেখা আছে, যে তারা বাজারে যায়। তাহলে এখানে ফিলটা ধরতে পারো তোমরা, যে এটাকে অ্যাডভার্বিয়ালস ধরতে পারো, মানে কথায় কথায় খেলে। তো কথায় যে হোয়ারস, হোয়াই অ্যান্ড হোয়েন্স অ্যান্ড হাউ, এই দিয়ে যদি আমাদের প্রশ্ন করা হয় সেগুলোকে অ্যাডভার্বিয়ালস আমরা পাই। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে কথায় খেলে মাঠে, তাহলে কথায় মানে কি, তাহলে কথায় ইংরেজি হচ্ছে হোয়ার। তো হোয়ার দিয়ে যেহেতু প্রশ্ন করি, তাহলে আমরা অ্যাডভার্বিয়ালস পাবো এগুলো। এবার চলো 3 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে তারা বাজারে যায়। তো তারা এখানে সাবজেক্ট অলরেডি বুঝে নিয়েছে তোমরা, যেটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু একটা বাক্যের প্রথমে যেটা থাকে সেটা সাবজেক্টই থাকে। তারপর হচ্ছে কি, আবার প্রশ্ন করলে হবে, সাবজেক্টকে মানে ভার্বকে দিয়ে প্রশ্ন করলে হবে, কারা খেলে, তারা খেলে। তাহলে এখানে সাবজেক্ট আমরা পেয়ে নিচ্ছি, যে তারা হচ্ছে সাবজেক্ট, এবং ভার্ব তো জানি আমরা যে একটা বাংলা বাক্যের শেষে, তো যাইটা হচ্ছে ভার্ব। এবার অবজেক্ট এখানে আছে কিনা সেটা আমরা জানবো। তো তারা বাজারে যায়, এবার প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, কি যায়, কাকে যায়, কিছু মিলছে কি এখানে, না, কোনোটাই আসছে না। তাহলে কথায় যায়, বাজারে যায়। তাহলে এই যে কথায় দিয়ে এসেছে, তাহলে এটাকে আমরা অ্যাডভার্বিয়ালস বলবো, এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। তাহলে চলো এখন আমরা দেখে নিই যে এর ইংলিশটা কি হবে। তাহলে দে এর অর্থ তোমরা জানো না, তারার অর্থ হচ্ছে কি দে, দে মানে হচ্ছে কি তারা। এবার বাজারে যায়, তাহলে যাওয়ার ইংরেজি হচ্ছে কি গো। আর গো এর সাথে আমাদের টু দিতে হয়, যদি আমরা কোনো দিকে যাই তাহলে আমাদের টু ব্যবহার করতে হয়। কিন্তু টু এবং টু ওয়ার্ড আমরা দুটা কিন্তু প্রিপজিশন পাই, তাহলে এগুলো কখন আমরা ব্যবহার করব। টু ওয়ার্ড মানে হচ্ছে কি, যে আমরা একটা দিকে বাড়িয়েছি, বের হয়েছি, যে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু স্কুলে নয়, স্কুলের দিকে যাচ্ছি যদি বলা হয়, স্কুলের দিকে, নির্দিষ্ট করে স্কুলকে নয়, মানে স্কুলের দিকে যাচ্ছি, কিন্তু হয়তো সেখান থেকে আমরা অন্য কথা প্লেসে যেতে পারি। হুম। আর এই টু এর অর্থ হচ্ছে কি, টি ডাবল ও টু, সরি টি ও টু, এর অর্থ হচ্ছে কি, যে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে নির্দিষ্ট করছি। এখন যদি আমরা বলছি দে গো টু কি মার্কেট, তাহলে মানে বাজারেই যাচ্ছি, আমরা একদম মেনশন বাজারটাকেই করছি। আর যখন আমরা টু ওয়ার দিচ্ছি তখন মেনশন বাজারটা করছি না, মানে বাজারের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা অন্য কোথাও যেতে পারি। তারপর চলে যায় আমাদের 4 নাম্বার সেন্টেন্স। 4 নাম্বার সেন্টেন্সে কি আছে দেখো, আহ, যে তারা, না সরি, সে চিঠি লেখে। তাহলে সে চিঠি লেখে, তাহলে প্রথমে হচ্ছে কি, যে সাবজেক্ট আমাদের কি হচ্ছে, তাহলে এখানে সে, এবং ভার্ব কি, লেখাটা হচ্ছে কি ভার্ব, যেহেতু এটা একটা বাংলা বাক্যের শেষে আছে। এবার চিঠিটা কি, দেখো তো, আমরা প্রশ্ন করব ভার্বকে, আমাদের অবজেক্টটা সব থেকে ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে প্রশ্ন করব ভার্বকে কি বা কাকে দিয়ে, কি লেখে, চিঠি লেখে, তাহলে প্রশ্ন তো চলে এসেছে, এটা হচ্ছে তাহলে কি অবজেক্ট। তাহলে সে, তাহলে সে এর অর্থ হি অথবা সি হতে পারে, সেটা সি দিলে কি আমরা বুঝবো, হি দিলে ছেলে, এবং সি দিলে হচ্ছে কি, ছেলে বলতে কি পুরুষ, আর সি দিলে হচ্ছে কি স্ত্রীকে, স্ত্রীদের বুঝাই। তাহলে আমরা যে কোনো দুটার ভিতরে একটা দিতে পারি, সেটা আমরা যেটা দেবো সেটার উপরে ডিপেন্ড করে বুঝবো যে ছেলে আছে, পুরুষ আছে, না স্ত্রী আছে। তাহলে এখানে হচ্ছে কি সে চিঠি লেখে, তো লেখার ইংরেজি হচ্ছে কি রাইট। তাহলে এখানে রাইটস হবে, কেন রাইটস হবে, যে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলার যখনই আমাদের থাকবে তখন কিন্তু আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস বসাতে হবে। এটা শুধু প্রযোজ্য হচ্ছে কি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, আদার্স কোনো টেন্সের ক্ষেত্রে নয়। আর যেহেতু এত এই সমস্ত সেন্টেন্স যেগুলো আমরা তৈরি করছি সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। তাহলে এই যে আজকে আমি নিয়মটা শিখালাম, এটা হচ্ছে কি শুধু প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। ও সরি, লেটার লিখিনি এখনো। হুম। তাহলে এটা হচ্ছে শুধু প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। হি অথবা সি রাইটস লেটার, বা এই লেটারও দিতে পারো, মানে সে একটি চিঠি লেখে, কিন্তু এখানে যেহেতু সে চিঠি লেখে তাহলে সি অথবা হি রাইটস লেটার্স। তো আশা করছি তোমরা যে বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা আরো দেখাবো যে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে লং করতে পারি, অথবা আমরা টেন্সের ব্যাপারে যেহেতু আলোচনা করতে লেগেছি, এগুলো থেকে আমরা টেন্সকে জানবো। তাহলে একটা সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব, এগুলো আমরা অলরেডি শিখে গেলাম যে কিভাবে বের করতে হবে। যত বড়ই বাক্য থাকুক এই রুলসগুলো যদি তোমরা ফলো করো
তাহলে অবশ্যই তোমরা মেন জিনিসগুলো বের করতে পারবে। সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো বের করার পরে যদিও লং সেন্টেন্স থাকে, তাহলে আমরা কিভাবে কোনটার পর কোনটা বসাবো এর পরের ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেখাবো সেই জিনিসগুলো।